উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি কিন্তু বলেছিলেন যে গত 2 দিনে 800 নেতাকর্মীদেরকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু 800 নেতাকর্মীকে জামিন দেওয়া হয় না। এবং উনি ওই সময় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছিলেন যে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন সন্ত্রাসীদের কোয়ার্ড। এইটা বলার পরে আমাদের সংবিধানের 66 এবং 56 অনুসারে উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন না, অপোজিশন পার্টি লিডার হিসেবে থাকতে পারেন না, ইভেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে থাকতে পারেন না। ওনার সমস্যাকে উনি বারবার প্রশ্ন করছেন। ওনার সমস্যা হচ্ছে আপনি মানসিকভাবে অসুস্থ। আমরা কিন্তু সেনাবাহিনীকে গুলি করতে দেখেছি, বিডিআর কে গুলি করতে দেখেছি, পুলিশকে গুলি করতে দেখেছি। এই শেখ হাসিনাই কিন্তু আইন পাশ করেছে, সাক্ষ্য আইন 1872-এর 65B-তে বলা হচ্ছে এই সমস্ত ডিজিটাল এভিডেন্স আদালতে গ্রহণযোগ্য। তাহলে এই যে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব থেকে তারা এটা ডিলিট করবে কিভাবে? এটা কোনোভাবে ডিলিট করতে পারবে না। সাইফুল সাগর, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আওয়ামী যারা নেতা, এদের কথায় খুব বেশি আমি রেসপন্স করতে চাই না, কারণ আমার কাছে কম বেশি মনে হয় যে তারা মানসিকভাবে অসুস্থ। আমি আসলে আপনার আজকে 4 জন বিজ্ঞ আলোচকের ভিতরে আমি ইসমাইল সম্রাট, যে দেখেন একটা তরুণ বয়স, তার বক্তব্য কিন্তু আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এবং ইসমাইল সম্রাটের যে আন্ডারস্ট্যান্ডিং, আমি ভাবছিলাম যে ইসমাইল সম্রাটের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের পীরজাদা শহীদুল ইসলাম ভাইয়ের ভিতর কেন আসে না? উনি তো তার থেকে অনেক বয়সে বড়, মানে পিতৃতুল্য, এবং উনি সরকারের একজন এডিশন সেক্রেটারি ছিলেন। এবং উনি এসে কি কথা বললেন আমাকে খুব মর্মাহত করলো, কারণ উনি আমার একজন সহকর্মী ছিলেন সিভিল সার্ভিসের। উনি এসে বলছে যে ছাত্রদের আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ নয়। এবং উনি কি বলেছেন? উনি বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কোনো পতনের দাবি রাখেন। আমি শেষ করি। উনি কি বলেছেন? উনি বলেছেন শেখ হাসিনা সরকার কেন পদত্যাগ করবে এটা তদন্ত হবে, তদন্তে প্রমাণিত হলে তারপরে এটা দেখা যাবে। তার মানে তদন্ত প্রমাণিত হয়ে আগডুম বাগডুম খেলবে, আগডুম বাগডুম খেলে তারপরে দোষটা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে তখন বলবে যে এটা আমরা করি নাই, এটা জামাত শিবির করেছে এবং বিএনপি ফান্ডিং করেছে। এবং এটাও উনি এসে অনিয়ার এই কথাটা এত একটা পিতৃ সমতুল্য, ইসমাইল সম্রাটের পিতৃ সমতুল্য ইসমাইল সম্রাটের ভিতর যদি এই বোধ শক্তি আসতে পারে, সেটা আমার পীরজাদা শহীদুল ইসলাম ভাইয়ের ভিতর কেন আসে না, এটা আমি বুঝি না। এরপরে দেখেন আমাদের যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিয়েই বলি, কারণ আমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী স্পেন্সার যারা অসুস্থ মানসিক প্রকৃতির, তাদের সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি না। আপনি দেখেন যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যেটা জামায়াতের ওই যে রাজনীতি যে নিষিদ্ধ করেছে, আপনি দেখেন মানে আইনমন্ত্রী ন্যূনতম আইন সম্পর্কে তার কোনো জ্ঞান গরিমা আছে কিনা আমার একটা সন্দেহ হচ্ছে। তাকে আসলে কোনো একটা অন্ধকারাচ্ছন্ন দেশ যেটা আমাদের থেকে 200 বছর পিছিয়ে, সেই দেশের যদি তাকে আইনমন্ত্রী করা হতো তাহলে মনে সবচাইতে ভালো হতো। আপনি দেখেন এই যে জামাত শিবিরের যে রাজনীতি বন্ধ করেছে, ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন সন্ত্রাস বিরোধী আইন 2009, এই আইনের অধীনে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। আবার আমাদের পীরজাদা শহীদুল ইসলাম ভাই একজন সচিব ছিলেন, ওনার এই আইন কানুনগুলো জানা উচিত ছিল, যেটা আমাদের হাইকোর্ট থেকে 2013 সালে বলা হয়েছিল যে জামাত শিবিরের রাজনীতিটা নিষিদ্ধ করা হয়েছে। এবং 2018 সালে সেই ইলেকশন কমিশন এটাও নিষিদ্ধ করেছে, এটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। এবং 2023 সালের ডিসেম্বরে অ্যাপিলেট ডিভিশনও হাইকোর্টে জাজমেন্ট বহাল রেখেছিল, এবং এটা কিন্তু পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকে রিভিউ করা হয়েছে। তা যেহেতু রিভিউ করা হয়েছে একটা বিচারাধীন বিষয়, সেই বিষয়ে সরকার কিন্তু এটার কোনো গেজেট নোটিফিকেশন বা জামায়াতকে নিষিদ্ধ করতে পারে না। এটি কিন্তু আদালতকে অবজ্ঞা করা এবং উচ্চ আদালতকে অবজ্ঞা করা, সংবিধানকে অবজ্ঞা করা। আরেকটি হচ্ছে যে আমাদের সংবিধানের যে আমাদের যে স্পিড, সেখানে আর্টিকেল 35(1) বলা হচ্ছে যে আপনি রেট্রোস্পেক্টিভ ইফেক্টে কোনো আইন তৈরি করতে পারবেন না, এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্টে কোনো বিচার আপনি করতে পারবেন না। তাহলে আমার হোম মিনিস্টার এবং আইনমন্ত্রী বলছে 1971 সালে জামাত যেহেতু যুদ্ধ অপরাধী এবং ওই সময় মানবতা বিরোধী অপরাধ করেছে, এই কারণে সন্ত্রাস বিরোধী আইন 2009, এই আইনের অধীনে তাদেরকে নিষিদ্ধ করা হলো। কিন্তু দেখেন আইনমন্ত্রীর একটা ন্যূনতম আইন সম্পর্কে কোনো জ্ঞান নাই। স্বরাষ্ট্রমন্ত্রী, উনি 10 বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রী, এইটাও তার কোনো ধারণা নাই। এটা 1971 সালের ঘটনা বলি বা ঘটনাপঞ্জি দিয়ে সন্ত্রাস বিরোধী আইন 2009, এটা যে জামায়াতকে নিষিদ্ধ করা যায় না, এটা যে সংবিধানের আর্টিকেল 35(1) লঙ্ঘন,
এটা আমাদের এই আইনমন্ত্রী এটা ন্যূনতম এই জ্ঞানটা নাই। আপনি দেখেন আমাদের যে পীরজাদা শহীদুল ইসলাম ভাই বলে যে নিরপেক্ষ তদন্ত কমিশন করা হবে, যেখানে প্রথমে যে নাম এসেছিল কার, বিচারপতি মতিন, সুলতানা কামাল, জেডাই পান্না। এটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে মানে ব্যাপক আলোচনা হলো, এই ক্ষেত্রে দেখেন আজকে আবার গেজেট নোটিফিকেশন করেছে হাইকোর্টের 3 বিচারপতিকে দিয়ে একটা কমিশন করা হয়েছে, যাতে এই 3 বিচারপতিকে নিয়ে কেউ যাতে আলোচনা সমালোচনা করতে না পারে, তখন তাদের আদালত অবমাননার ভয় দেখিয়ে তাদেরকে আদালতে নিয়ে হাজির করবে যে আপনি বিচারপতি সম্পর্কে কেন মন্তব্য করলেন। সাইফুল সাগর, আপনাকে আমি একটু বলি যে কোটা নিয়ে আন্দোলন, যেটা কোটা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে, কোটাতে বিসিএস পরীক্ষা, ইভেন আপনার পিওনের আপনার নিয়োগের ক্ষেত্রে তার কিন্তু একটা রিটেন পরীক্ষাও যদি নাও একটা ভাইবা হয়। এই সমস্ত হাইকোর্টের যাদেরকে নিয়োগ দেওয়া, হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন, গত 16 বছর ধরে কোনো প্রকার প্রিলিমিনারি পরীক্ষা নাই, রিটেন পরীক্ষা নাই, ভাইবা নাই। শুধুমাত্র তার উকিল হিসেবে একটা লাইসেন্স আছে এবং 10 বছরের হাইকোর্টের প্র্যাকটিস, এবং সে যদি আওয়ামী রাজনীতির সাথে জড়িত হয়, সে যদি গোপালী হয় অথবা আওয়ামী দালাল হয়, অথবা ছাত্র জীবনে যদি ছাত্রলীগ যুবলীগ করে, অথবা দুর্নীতিবাজ হয়, অথবা যদি ভারতীয় দালাল হয়, তাহলে কিন্তু গত 16 বছরে এই যে ওবায়দুল হাসান যিনি চিফ জাস্টিস, অন্যদিকে আলোচনা চলে গেলে শেষ করতে পারবো না। আপনাকে আমি যদি যে টু দ্য পয়েন্টে যে দুটি বিষয় বলেছি সেটাতে যদি একটু আসেন, একটু দয়া করে, যে আপনি মনে করেন কিনা যে আসলে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে এগুলো পুলিশের হাতে হয়নি, জঙ্গিরা করেছে। পুলিশের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? এই ব্যাপারে তো আজকে সুস্পষ্টভাবে আমি যেটা বলবো, আমার এই আলোচনা থেকে আমি যেহেতু ওবায়দুল কাদেরের কথাকে আমি রেসপন্স করতে চাইলাম না, তার অর্থ হচ্ছে ওবায়দুল কাদের যে কথাগুলো বলেছে এটি 100-তে 101% মিথ্যা কথা। কারণ আমরা যেগুলো ভিডিওতে দেখেছি, আমরা কিন্তু সেনাবাহিনীকে গুলি করতে দেখেছি, বিডিআর কে গুলি করতে দেখেছি, পুলিশকে গুলি করতে দেখেছি। এই শেখ হাসিনাই কিন্তু আইন পাশ করেছে, সাক্ষ্য আইন 1872-এর 65B-তে বলা হচ্ছে এই সমস্ত ডিজিটাল এভিডেন্স আদালতে গ্রহণযোগ্য। তাহলে এই যে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব থেকে তারা এটা ডিলিট করবে কিভাবে? এটা কোনোভাবে ডিলিট করতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, আমি যদিও প্রধানমন্ত্রী কথা রেসপন্স করতে চাই না, কিন্তু তারপরেও জোর করে 18 কোটি জনগণকে জিম্মি করে উনি প্রধানমন্ত্রী চেয়ারে প্রতিষ্ঠিত আছেন। উনি দেখেন আজকেও কি বলেছেন, উনি বলেছেন হেলিকপ্টার থেকে গুলি করলে এটি ঘরের ভিতর বা জানলা ভেদ করে যাবে কিনা। আমি আপনাকে হ্যাঁ, এটা খুব ভালোভাবে আপনি বলেন। পাশাপাশি তিনি বলেছেন তার অপরাধ কি, কেন এখনো পর্যন্ত আন্দোলন, এটাও একটা বড় প্রশ্ন। না, উনার অপরাধটা কি? উনার আসলে একটা মানসিক চিকিৎসা দরকার, যেটা হলো আদালত থেকে 99-এ যেখানে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি কিন্তু বলেছিলেন যে গত 2 দিনে 800 নেতাকর্মীদেরকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু 800 নেতাকর্মীকে জামিন দেওয়া হয় না। এবং উনি ওই সময় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছিলেন যে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন সন্ত্রাসীদের কোয়ার্ড। এইটার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননা হওয়ার কারণে ওনাকে কিন্তু বলা হয়েছিল শি ইজ এ রং হেডেড লেডি অ্যান্ড শি মিস শেখ হাসিনা অ্যান্ড শেখ হাসিনা মিস প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এইটা বলার পরে আমাদের সংবিধানের 66 এবং 56 অনুসারে উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন না, অপোজিশন পার্টি লিডার হিসেবে থাকতে পারেন না, ইভেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে থাকতে পারেন না। তা ওনার সমস্যা কি উনি বারবার প্রশ্ন করছেন। ওনার সমস্যা হচ্ছে আপনি মানসিকভাবে অসুস্থ, আপনার বয়স 80, আপনার এখন ওই বিশ্রাম দরকার, আপনার এখন চিকিৎসা দরকার। আমরা জনগণের ট্যাক্সের পয়সা আপনি বেতন নিচ্ছেন, দরকার হলে আমরা আবার আপনাকে টাকা দিব, আপনাকে বেতন দিব, আপনাকে পয়সা দিব, পয়সা দিয়ে আপনি একটু চিকিৎসা নেন, আপনি বিশ্রামে যান এবং আপনি আর হত্যাযজ্ঞ চালিয়েন না। কারণ আপনি ভাবছেন যে আপনি পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী শেষ করে দিচ্ছি। উনি ভাবছে যে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী বা পুলিশকে দিয়ে উনি আবার হত্যাযজ্ঞ চালাবে। সাইফুল সাগর, আমি যেহেতু সেনা, পুলিশ এবং জুডিশিয়াল ওই ব্যাকগ্রাউন্ডের, আমার সাথে সবার কিন্তু কম বেশি কথা হয়। সেনাবাহিনীর অধিকাংশ, আপনি বলতে পারেন 95%-এর উপরে এই ঘটনায় বিব্রত এবং ওই যে মর্মাহত। পুলিশের 95% সদস্য কিন্তু এই ঘটনায় বিব্রত এবং ওই যে মর্মাহত। এবং আমার আজকে দেখেন আলোচক, 4 জন আলোচক, এই যে সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে এইগুলো কিন্তু নিয়ে এগুলো আলোচনা করা হচ্ছে কে পুড়িয়েছে। আমি কিন্তু আপনার টক শোতে কিন্তু আমি বলেছিলাম যে মেট্রো রেল, এক্সপ্রেস হাইওয়ে, হানিফ ফ্লাইওভার এটি কিন্তু চায়না অর্থায়নে হয়েছে, এটা বাংলাদেশ সরকারের সাথে কোনো সম্পর্ক নাই। শেখ হাসিনা যখন চায়নায় গিয়েছে, চায়নায় যাওয়ার পরে যখন ভিক্ষা থলি উনি খালি হাতে এসেছে, এই চায়নার স্থাপনাগুলা ভারতের সহায়তায় উনি কিন্তু পুড়িয়ে দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশ সরকারের অর্থায়নের সাথে সম্পর্কযুক্ত নাই। আপনি হয়তো বলবেন যে এটা কিভাবে, এটাকে বলা হয় বিওটি,
বিল্ডিং অপারেটর ট্রান্সফার। এটা চায়না বিভিন্ন দেশে যখন এই ধরনের ডেভেলপমেন্ট কাজ করে তখন চায়না গভর্নমেন্টের সাথে কন্ট্রাক্ট থাকে যে আপনি যেটা ইনভেস্ট করবেন এবং আপনার ইন্টারেস্ট বা প্রফিট এটা যতদিন পর্যন্ত আপনার এই ট্যাক্স এবং মাসুল থেকে আপনি এটা নিয়ে নেবেন এবং যখন এটা শেষ হয়ে যাবে তখন আপনি এটা হস্তান্তর করবেন। একইভাবে শ্রীলঙ্কাতে ঘটেছে এবং শ্রীলঙ্কার ওই যে লখনৌ দ্বীপ সেটি কিন্তু চায়নাকে 99 ইয়ার্স এর জন্য ইজারা দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমরা যতদিন পর্যন্ত আমরা ঋণ শোধ করতে না পারবো ততদিন পর্যন্ত এখান থেকে যে ইনকাম আসবে এইটা আপনি নিয়ে নেবেন। এটি আসলে ভারতের যে সহায়তা, যদিও বলা হচ্ছে যে আপনার ওই যে বাস মালিকরা এই কাজগুলো করেছে, এগুলো জাস্ট একটু আলোচনা করার জন্য, মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য। আর বিটিভি এবং ইন্টারনেট যে ফাইবার কেবল বা অপটিক্স এবং আমাদের জেলখানা যে আসামি পালিয়ে গেছে এবং 100 অস্ত্র লুট হয়েছে, এটি কিন্তু আমি আজকের পয়েন্টে যদি আবারও আসি, এগুলো করা হয়েছে। এগুলো মানে শিক্ষার্থীরা করেনি, এটা আপনি এর আগেও বলেছেন, অবশ্যই আপনার কথা সবাই শুনেছে এবং জেনেছে। আমি টু দ্য পয়েন্টে যে আজকের ব্যাপারটাতে আবারও আসি, যে গুলি করেছে, গুলি কিভাবে হেলিকপ্টার থেকে করে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলছিলেন। আপনি একজন তদন্তকারী কর্মকর্তাও ছিলেন, পুলিশ কর্মকর্তা এবং আইনের লোক। আপনার কাছে মানে কোনো যৌক্তিকতা আপনি পান কিনা? প্রধানমন্ত্রী খুব যৌক্তিক একটা প্রশ্ন করেছে যে হেলিকপ্টার থেকে কিভাবে ঘরের ভিতরে গুলি করে মানুষ মারে, তাহলে কে করেছে এগুলি? না, হেলিকপ্টার থেকে তো ঘরের ভিতর তো আপনাকে এইমিং করে গুলি করা লাগে না। এটা যে SMG শর্ট মেশিন গান বা LMG, এটা দিয়ে আপনি একটা ট্রিগার চাপলে আপনার 100 থেকে 200 রাউন্ড গুলি কিন্তু বেরিয়ে যাবে। তারা এই সমস্ত আন্দোলনকারীদেরকে বিচ্ছিন্ন করার জন্য যখন পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি যখন অন গ্রাউন্ড তারা পারছিল না, তখন এখান থেকে গুলি করে তাদেরকে মানে গুলিটাই মানে ইন্টেনশনালি গুলিটা ঘরের ভিতরে করে নাই। যেহেতু গুলির স্পিড অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে হেলিকপ্টার কিন্তু নিচের দিকে এসে, কারণ এটা যদি যুদ্ধ হতো তাহলে শত্রুপক্ষ হেলিকপ্টারে গুলি করত, হেলিকপ্টার কিন্তু পড়ে যেত। যেহেতু এটা যুদ্ধ না, সেই ক্ষেত্রে কিন্তু হেলিকপ্টার গুলো খুব কাছ থেকে নিচে এসে তারা র্যান্ডমলি গুলি করেছে এই সমস্ত শিক্ষার্থী আন্দোলনকারীদেরকে মানে ভীত সন্তুষ্ট করার জন্য। যেহেতু গুলির স্পিড বেশি থাকে এই ক্ষেত্রে এগুলো জানলা ভেদ করে শিশু বা কিশোর এরা কিন্তু নিহত হয়েছে। তো প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছে এই কথাগুলো উনি আসলে সঠিক বলছে না, উনি জাতির সাথে মিথ্যা কথা বলছে, প্রতারণা করছে এবং উনি ভাবছেন যে এই হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিয়ে উনি হয়তো আরো কিছুদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন।